পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের অঙ্গ হাদিসে এসেছে। তাই যখনই কাজ করি সেই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করারই চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা নাস্তা বানানোর পরে আর চুলাটা পরিষ্কার করা হয়নি। তো আমি যখনই রান্না করতে আসি তো চুলার পাশটা এভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার থাকলেও আমি একটু মুছে পরিষ্কার করে নিই। আর সকালে যেহেতু নাস্তা করেছি, নাস্তা বানিয়েছি তো আর পরিষ্কার করিনি। চারপাশে একটু ময়লা পড়েছে। তো এটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন দুপুরে রান্না-বান্না করার জন্য রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর যখন ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে তখন দেখা যায় যে কাজ করতেও ভালো লাগে। আর রান্নাঘর যদি এলোমেলো থাকে তখন কাজ করতেও ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা একটু পরিপাটি রাখার জন্য। যদিও পারি না, এলোমেলো থেকে যায় বা এলোমেলো হয়ে যায়। আর এই তো আমি এই বিছানা ঝাড়ু দিয়ে এগুলা ঝেড়ে নিচ্ছি। কারণ ভিজা কাপড় দিয়ে এগুলা মোছা যাবে না। কাপড়টা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বিছানা ঝাড়ু দিয়ে এগুলা প্রতিদিন ১-২ বার ঝেড়ে নিই। ২ বার না পারলেও ১ বার অন্তত ঝাড়ি। আর এই তো এদিক দিয়েও ঝেড়ে নিচ্ছি। আর এভাবে ঝাড়লে দেখা যায় ময়লাগুলা বের হয়ে যায়, পড়ে যায়। তো আমি এইভাবেই সবসময় কাজটা করি। যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে শেয়ার করলাম। আর এই যে প্রতিদিনের কাজ কিছু প্রতিদিন করে ফেললে মনে হয় যে না, রান্নাঘরটা বেশি নোংরা হয় না। তো এই যে মোছামুছিগুলি এগুলো আমি প্রতিদিনই করি। প্রতিদিন এই মোছামুছি করার ফলে দেখা যায় রান্নাঘরটা এত বেশি অপরিষ্কার হয় না। আর কোনো সময় যদি ব্যস্ততার কারণে ২ দিন না মুছতে পারি, দেখা যায় এই জায়গাগুলো একদম বালি পড়ে, ধুলাবালি পড়ে সাদা হয়ে যায়। আর আমার এই সেলফের গ্লাসটা দেখতে পাচ্ছেন ভাঙা। তো এটা একসময় আমি চেয়েছিলাম যে এটা খুলে ফেলবো। কিন্তু কোনোভাবেই এই গ্লাসটা খুলতে পারছিলাম না। পরে যখন ভাবছি যে এই গ্লাসটা থাকুক, আমার এই গ্লাসটা লাগানো থাকলে অন্তত ধুলাবালি থেকে বাঁচা যাবে। তখন দেখলাম যে কিভাবে জানি এটা ফেটে গিয়েছে গ্লাসটা। আর যখন খুলতে চেয়েছিলাম তখন এটা কিছুই হয়নি। আর যখন রাখতে চাইলাম তখন দেখলাম যে এটা একদম ফেটে গিয়েছে। তো আমি এই মোছামুছি যখন করতে যাচ্ছিলাম তখন আরও বেশি এটা ফেটে গিয়েছে। এখন এটা আবার খুলতে পারছি না। তো একটু ভয়ই করছিল যখন মুছছিলাম। আর আমার এই শোপিসগুলা আমি অনেক বছর আগে কিনেছিলাম। সেই ২০১০ বা ১১ তে কিনেছিলাম। তো এই শোপিসগুলা এখন আর এরকম পাচ্ছি না। আমি অনেক খুঁজি। তো এই যে স্ট্রবেরির শোপিসগুলা এগুলা কিন্তু সার্ভিং বাটি হিসাবে বা কোনো কিছু সার্ভ করার জন্য ব্যবহার করা যাবে। তো আমি যখন কিনেছিলাম তখন সে এটাই বলেছিল বা আচার বা কোনো কিছু ব্যবহার করা যাবে। কিন্তু আমার কাছে শোপিস হিসাবেই ভালো লেগেছিল। আর এইরকম স্ট্রবেরি কিন্তু এখন আর পাই না। যেগুলা পাওয়া যায় এগুলা আমার কাছে এত বেশি ভালো লাগে না। হয়তো নিউ মার্কেটের এদিকে পাওয়া যেতে পারে। আর আমার যেহেতু উত্তরার বাহিরে যাওয়া হয় না, তাই আমি আসলে জানি না। তো উত্তরাতে আমি পাইনি। আমি আমাদের এখানে লন্ডন প্লাজা বা বেইলি কমপ্লেক্সে এই ধরনের শোপিসগুলা বা এই ধরনের কুকারিজ আইটেমগুলা সময় বেশি পাওয়া যায়। সবকিছু বেশি থাকে। তো আমি ওইদিকে আর পাইনি। আর আমি প্রতিদিনই চেষ্টা করি এগুলি মোছার জন্য। যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই আর অ্যাডজাস্টার ফ্যানটা এত বেশি কাজ করে না। তো তেল চিটচিটেটা বেশি হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি প্রতিদিনই মোছার জন্য। আর এই লাকি ব্যাম্বু গাছের পাতাগুলো আমি প্রতিদিন মুছতে না পারলেও ১-২ দিন পরে মুছে দেই। কারণ অন্যান্য যে গাছগুলা রান্নাঘরে রেখেছি শুধু একটা গাছ ভালো আছে বেসিনের পাশে। আর বাকি গাছগুলাতে অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো গাছগুলা বড় হচ্ছে, এখন মায়ায় ফেলতেও পারছি না, আবার রাখতেও পারছি না, এই একটা অবস্থা। তো প্রতিদিন দেখা যায় যদি একটু পরিষ্কার করে রাখা হয় তাহলে আর এই নোংরামিটা হয় না বা এই ময়লাটা হয় না। আর এখানে আমি কিছু পিঠা গুছিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আমার ননদ দেশ থেকে পাঠিয়েছে। তো প্রতি বছরই দেখা যায় আমার ননদ কিছু ফুল পিঠা পাঠায়। আর ওর হাতের ফুল পিঠা আসলে অনেক নরম হয় আর খেতে অনেক ভালো লাগে। তো আমি অনেক বেশি পছন্দ করি, এজন্য ও পাঠায়। তো এবার আর গুড় দিয়ে পাঠায়নি, গুড় সহ পাঠিয়ে দিয়েছে। বলেছে যে ভেজে নেওয়ার জন্য। তো আমি ভাজতে পারি, এজন্য কোনো প্রবলেম হবে না। আর এই পিঠাগুলা এখন ভাজবো না, তো বক্সে করে রেখে দিচ্ছি। আমি যখন নরসিংদী গিয়েছিলাম তো আমার আম্মু আমাকে অনেকগুলা পিঠা দিয়ে দিয়েছে। তো ওই পিঠাগুলো আছে, এজন্য এই পিঠাগুলা এখন ভাজবো না। যখন ওইগুলা শেষ হবে তখন এগুলা ভাজবো।
আমরা যখন অনেক ছোট ছিলাম তখন এই পিঠাগুলা যখন বানাতো বাড়িতে, তো অনেক কান্নাকাটি করতাম পিঠা দেওয়ার জন্য, বানানোর জন্য। তখন একটা গোলা দিয়েই বসিয়ে রাখতো আর বলতো যে এটাই বারে বারে বানা, আর এটা বানানোর পরে শিখতে শিখতে পরে বানাতে পারবি। তো দেখা যেত যে একটা গোলাকে অনেকবার ভেঙে ভেঙে আমরা পিঠা বানানো শিখেছি। আর যখন পিঠা বানানো শিখেছি তখন কিন্তু আর পিঠা বানাতে মনে চায়নি। তো আম্মা খুব বেশি রাগারাগি করতো পিঠা না বানালে। তো এত বেশি পিঠা বানানো হইতো, নিজেদের তো বানাতামই, আবার আশেপাশের বাড়ির পিঠাও বানাতে হতো। তো সবাই এসে রিকোয়েস্ট করতো পিঠা বানানোর জন্য, তখন গিয়ে বানিয়ে দিয়ে আসতে হতো। আরেকটা বিষয় হচ্ছে, এই পিঠা আমি অনেক বানিয়েছি কিন্তু কখনো আমি খাইনি। কারণ এই পিঠা আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে না। মিষ্টি জাতীয় খাবার এমনিতেও কম পছন্দ করি, আর ছোট সময় একদমই খেতে পারতাম না। তো সেজন্য মনে হয় এই পিঠাগুলো আর খাওয়া হয়নি। তো আমার ননদের যে পিঠা, তো ওর পিঠা দেওয়ার পরে আসার পর থেকে আমি পিঠা খাওয়া শিখেছি। তবে খুব বেশি যে খাই তাও না। আর খেজুরের গুড় দিয়ে ভাজলে আমার কাছে একটু ভালো লাগে, আমি খেতে পারি। তো আমার ঘরে যেহেতু খেজুরের গুড় আছে, তো আমি ভাবছি যে এটা খেজুরের গুড় দিয়ে ভাজবো। আর এখানে আমি দুপুরের জন্য ফ্রাইড রাইস করবো। তো এইগুলাই আমি ধুয়ে সবজিগুলো একসাথে করে নিয়েছি। আর কিছু আম ছিল। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, আমার বাসায় সবাই কাঁচা পাকা ২ ধরনের আমই খুব বেশি পছন্দ করে। তো এই জন্য আমি আমগুলো ছিলে রাখবো। ছেলেরা পছন্দ মতো খেয়ে নেবে ভর্তা করে বা এমনি লবণ দিয়ে। আমার ননদ পিঠার সাথে যে গুড় পাঠিয়েছে, তো গুড়টাও আমি বক্স করে রেখে দিলাম। আর আমি সবজিগুলো প্রয়োজন মতো কেটে নিচ্ছি। আর আমার বাসায় দেখা যায় বরবটিটা খুব বেশি পছন্দ করে না, আমি আর আমার হাজব্যান্ড পছন্দ করি। বরবটি যদি ফ্রাইড রাইসে দেই তাহলে ছেলেরা দেখা যাবে একটু প্যান করবে। তারপরেও কিছু করার নাই, সবজি খাওয়াতে হবে। তো সেই চিন্তা করে একটু দিয়েছি। কিন্তু ছোট ছেলেকে এগুলা বেছে বেছে খাওয়াতে হবে। তো ছোট ছেলে কোনো ধরনের সবজি সে খেতে চায় না। ক্যাপসিকাম, গাজর বা কোনো কিছুই না। শুধু গাজরটা সে শুধু খাবে। তরকারি বা ফ্রাইড রাইস রান্না করলে সে এভাবে আর খাবে না। যেহেতু ঘরের কাজগুলো আমি একাই করছি, তো দেখা যায় আমার কাজগুলো আমি একটু গুছিয়ে করলে আমারই একটু আরাম হয়। তো আমি চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে আগে করে রাখার জন্য, যেন আমার রান্নার সময় বা কোনো কারণে তাড়াহুড়া না হয়। আর এই বেশি তাড়াহুড়া হলে দেখা যায় যে কাজও এলোমেলো হয়ে যায়। এজন্য একটু গুছিয়ে কাজ করলে দেখা যায় কাজটা আর এত বেশি এলোমেলো হয় না। তো চেষ্টা করি আরকি। আর আপাতত যেহেতু একাই কাজ করব ভাবছি, কোনো মানুষ নেব না। তো এজন্য একটু চেষ্টা করছি গুছিয়ে কাজটা করার জন্য। যদিও ১ম ২-৩ দিন খুব বেশি এলোমেলো লাগছিল। মনে হচ্ছিল কাজ শেষই হয় না। কিন্তু এখন আবার আগের রুটিনে ফিরে আসার চেষ্টা করছি। তো অনেক আপুদেরকেই দেখি যে একা সুন্দর করে কাজ গুছিয়ে নিচ্ছে। তো একসময় দেখা গিয়েছে আমিও একা কাজ করেছি এবং সুন্দর করে কাজ গুছিয়ে নিতে পেরেছি। কিন্তু এখন জানি কেন হচ্ছে না, চেষ্টা করছি। তারপরেও এবার ইনশাআল্লাহ চেষ্টা করব, কতটুকু পারি জানি না। তো এখানে আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই করব। আর চিকেনটা ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো এটা ভেজিটেবলসের সাথে দিব। এজন্য ২ টাই একসাথে আমি মসলা দিয়ে মাখিয়ে এভাবে মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ, ০.৫ ঘন্টার মতো। তারপরে আমি ফ্রাই করে নিব। আর চিকেনের মধ্যে মনে হচ্ছিল যে কর্নফ্লাওয়ারটা একটু কম হয়ে গিয়েছে। পরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তো একটু বেশি ৪-৫ টা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। এজন্য টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন দেখতে বিশ্রী না লাগে। আর আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। আসলে কোনো কাজই কঠিন না। কাজ আসলে সহজ করে করলেই কাজ সহজ হয়ে যায়। তো যখনই মানে নিজের কাজটা নিজে করতে আসি তখন চিন্তা করি যে কীভাবে কাজটা করলে সহজ হবে। তো সেই ওয়েতেই আমি আসলে কাজটা করার চেষ্টা করি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের পরে যদি আর না শোয়া হয় তখন দেখা যায় যে অনেক কাজ এগিয়ে যায়। তো হাদিসে এসেছে সকালের কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো আসলেই দেখবেন যদি ফজরের পরে ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম করেন বা যেকোনো কাজ করেন, তো ওই কাজের মধ্যে বরকত পাওয়া যায়। সময়ের কোনো অভাব থাকে না। আর আমি এখন সেভাবে চেষ্টা করছি। কিন্তু রান্না-বান্নাটা কেন জানি করতে পারছি না। তো চেষ্টা করছি সকালবেলায় সারাদিনের রান্নাটা করে রাখার জন্য। তবে সেটা আর হচ্ছে না। তবে এটা এখন থেকে আমার চেষ্টা করতে হবে যেন আমার রান্নার কষ্টটা কম হয়। কারণ আমার বাসার রান্নাঘরটা পশ্চিম দিকে হওয়াতে অনেক বেশি সূর্যের তাপ, মানে ১টা থেকে শুরু হয় একদম সূর্য ডোবা পর্যন্ত আমার বাসায় রান্নাঘরে সূর্যের আলো আসে। তো এটা অনেক বেশি কষ্ট। এতক্ষণ দাঁড়িয়ে থেকে বা রান্নাঘরে যাওয়াই যায় না। আর যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, রান্নাঘরে একদম থাকাই যায় না ১০ মিনিটের বেশি। আর দুপুরে খাওয়া-দাওয়ার পরে সবকিছু ধুয়ে তারপরে শুকাতে দিয়েছিলাম, পানি ঝরাতে দিয়েছিলাম। আর এদিকে আমি চুলার চারপাশটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমি দেখা যায় যে আ
নামাজটা জোহরের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করি, মানে একজ্যাক্ট যে টাইমটা, যেমন এখন 12টা 10 বা 8-এ শুরু হয় জোহরের ওয়াক্ত, তো ওই টাইমটাতে আমি নামাজটা পড়ার চেষ্টা করি। 5-10 মিনিট একটু লেট হয়। তো এই জোহরের নামাজ পড়ে রান্নাঘরে ঢুকলে দেখা যায় নামাজের একটা পেরেশানি থাকে না। আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়ারও অনেক নেকি আল্লাহ তাআলা রেখেছেন। তো চেষ্টা করি নামাজগুলি আউয়াল ওয়াক্তেই পড়ার জন্য। আর এদিকে আমি যে সবকিছু গুছগাছ করে নিচ্ছি। তো একজন আপু, তাসনিম ফ্যামিলি ব্লগসের তাসনিম তাহমিনা আপু, তো উনি আসলে দেখতে চেয়েছিল আমি কিভাবে এই ঢাকনাগুলা রাখি। তো আমি এখানে এইভাবে ঢাকনাগুলা রাখি। আর আপু অনেকদিন ধরে ভিডিও দেয় না, তো এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে ঢাকনাগুলা রাখি। তো এইভাবে আমি ঢাকনাগুলা রাখি, যেহেতু রাখার কোনো জায়গা নেই আর কোথায় রাখবো। এই ঢাকনাগুলো একটার উপরে একটা রাখলেও দেখা যায় পড়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই একটা ভালো পদ্ধতি। তো আমি এখানেই রাখি। আর এখানে রাখলে কিন্তু একটা ভালো সুবিধা হয়। পড়ার কোনো চান্স থাকে না। তো একসাথে আমি অনেকগুলা ঢাকনাই রাখতে পারি কিন্তু এখানে। আর যদিও এখানে একটু কম আছে, 2-3টা ঢাকনা পাতিলের সাথে আছে। আর সব কাজ কমপ্লিট করতে করতে দেখা যায় আমার প্রতিদিনই 3টা বেজে যায়, 3টা 3:30 বেজে যায় গোসল করতে করতে। তো আমি এর আগে আর ফ্রি হতে পারি না। তারপরেও মানে একটু কষ্ট হলেও মনে হচ্ছে যে এবার নিজের কাজটা নিজেই করব, মানুষের উপরে আর ডিপেন্ড হব না। কারণ মানুষের জন্য মানে দেখা যায় যত বেশি আপনি কাজের মানুষের জন্য করবেন, কিন্তু তাদের মন পাওয়া অনেক বেশি কষ্টের। আপনি মন পাবেন না। তাই চিন্তা করলাম কারো মন পাওয়ার আমার দরকার নাই। নিজের কাজগুলা নিজে করি। আর নিজের কাজ নিজে করার মধ্যেও সওয়াব লিখেছেন আল্লাহ তাআলা। তো এইজন্য সংসারের কাজ যে নারী নিজের সংসারের কাজ নিজে করবে, তার জন্য আল্লাহ তাআলা অনেক সওয়াব রেখেছেন। এটা কিন্তু হাদিসে এসেছে। আর অনেক শর্টসের মধ্যে দেখা যায় এটার জন্য আ এটা নিয়ে হাদিস আছে বা এটা নিয়ে মানে কথা বলছে। তো আপনারা শুনেছেন নাকি জানি না। আর দেখেন এখানে আমি আমার যে কিচেন টাওয়ালগুলা রোদ দিয়েছি। আর এখানে যে রোদের অবস্থা, আমার এই বেসিন পুরাটাতে রোদ থাকে এই সময়টাতে। আর রান্নাঘরও পুরাটাতে রোদ থাকে। আর এটা হচ্ছে একদম বিকেলে, তো মাগরিবের কিছুক্ষণ আগে 15-20 মিনিটের মতো হবে আগে। তো বারান্দায় এসে দেখলাম যে গাছগুলো একদমই মরে যাচ্ছে। আর গাছের অনেকগুলো টমেটো পেকে গিয়েছে। তো এর মাঝখানে আমি আরও টমেটো খেয়েছি পাকা। তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। রমজানে খেয়েছিলাম, 2 বার উঠানো হয়েছে। তো ভাবলাম যে এখন সবগুলো টমেটোই পেড়ে নিই, কাঁচা পাকা যা আছে, কারণ গাছগুলো আর মনে হয় বাঁচবে না, টিকবে না। তো আর গাছ থেকে কিছু মরিচও নিয়েছি, আরও কিছু মরিচ রয়ে গিয়েছে। কিন্তু এই যে এই গাছটা এত বেশি লম্বা হয়েছে যে এটা এখন লতার মতো হয়ে গিয়েছে। আর মাঝখান থেকে ভেঙে গিয়েছে। আর এই বারান্দার গাছটা একদমই মরে গিয়েছে। তো এইজন্য আমি কাঁচা পাকা যা টমেটো আছে সবকিছুই পেড়ে নিয়েছি। আর আমার বেগুন গাছে মাশাআল্লাহ 3টা বেগুনও আছে। তো একটা বেগুন বেশ বড় হয়ে গিয়েছে। আবার অনেকগুলা ফুলও এসেছে। তো আমার মনে হচ্ছে যে বেগুন গাছ আরও লাগাতে হবে। কারণ যেহেতু বেগুন গাছটা সহজে মরে না, এইজন্য বেগুন গাছটা ভেবেছি আরও 2টা এনে লাগাবো। আর একটা বেগুন গাছ নাকি 4-5 বছর বাঁচে। তো এক ভাবি নাকি 5 বছর ধরে এক বেগুন গাছ থেকে বেগুন গাছে। তাই আমিও চিন্তা করছি যে আরও 2টা বেগুন গাছ লাগাবো। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে বাসার কাছেই মেলা হচ্ছিল। তো সেই মেলাতে গিয়েছিলাম। তো মেলাতে আর তেমন ভিডিও করতে পারিনি, কারণ এত বেশি মানুষ ছিল। শুক্রবার দেখে মনে হয় এত বেশি মানুষ ছিল। তো বেশি কিছু আর কেনাও হয়নি। শুধু একটা স্টিলের থালা কিনেছি আর একটা ছোট গ্রেটার কিনেছি। এই আর আমিও অবশ্য গিয়েছিলাম আমার পাশের বাবির গত মেলা থেকে খুব সুন্দর সুন্দর শোপিস কিনেছিল বেতের। তো সেই বেতের শোপিস কেনার জন্য কিন্তু এইবার এই ধরনের কোনো স্টলই আমি দেখতে পাইনি। তো এই যে এই 2টা জিনিস আমি কিনে নিয়ে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।